হলুদ ভাটার মতো জ্বলন্ত চোখ, সাদা চুল, জীর্ণ শরীর, দুই হাতে নিনির দেহ নিয়ে ধীরে ধীরে জল থেকে সে উঠে আসছে শান বাঁধানো ঘাটের দিকে। তার মুখের কর্কশ আওয়াজ যেন গোটা জঙ্গলকে মাতিয়ে তুলছে। ঠিক যখন সন্ধে হব হব, প্রতিদিনের মতো নিশিবনের তালডোবা পুকুরের চারিপাশে ঝিঝি পোকার ডাক আর জোনাকির রাস শুরু হয়েছে। এবং সন্ধে হতেই প্রতিদিনের মতোই তখন জটাবুড়ি শান বাঁধানো পুকুর ঘাটে উঠে আসে তার সাধের চুল শুকানোর জন্য। শরীর তার জীর্ণ, হাত পাগুলো তার শুকিয়ে যেন সজনের ডাঁটা হয়ে গেছে, আর চোখ যেন তার কালো কোঠরের মধ্যে এক জ্বলন্ত ভাঁটা। এই জটাবুড়ি না পুরোপুরি মানুষ, না এ কোনো পেতনি বা ডাইনির রূপ। আজ চাঁদরা কি সুন্দর উঠেছে। উফ, জ্যোৎস্না আলোয় নিশিবন পুরো মাখামাখি। তাড়াতাড়ি পা চালাই, কেউ কোথাও নেই। এই ফাঁকে তালডোবা পুকুরে ঝপ করে একটা জাল ফেলবো আর রুই কাতলা ধরে সোজা বাড়ি। বাড়ি গিয়ে গিন্নির হাতের গরম গরম ভাত আর মাছ ভাজা, ও পুরো জমে যাবে। এই কথা ভাবতে ভাবতে আর দু পা এগোতেই ঘেটু হঠাৎই পা বাড়ানো থামালো। সে বুঝতে পারছে না যে আগে যাবে না পিছন ঘুরে দৌড়াবে। মাথা কাজ করা ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে তার। চোখ তার নিষ্পলক, শরীর যেন আর কাজ করছে না। হঠাৎই তার পায়ের পাতার উপর দিয়ে একটা সাপ চলে যায়। সাপের শরীরের ঠান্ডা শিরশিরানিতে ঘেঁটুর ঘোর ভাঙল। সে একটা ঢোক গিলে এক পা পিছতেই মারালো কিছু শুকনো পাতা। আর কোনো রকম দেরি না করে ঘেঁটু উল্টো দিকের পথ ধরে দৌড় লাগায় আর মনে মনে বিড়বিড় করে, কে ছিল ওই বিধবা বুড়ি? ওরে বাপরে, কি ভয়ঙ্কর দেখতে! তাল পুকুরের জলে সেই যে ডুব মারলো আর উঠলো না। সে যাই হোক বাবা, আমি যে তার সামনে গিয়ে পড়িনি এটাই রক্ষে। প্রতিদিনের মতোই তালডোবার এই পুকুরের শান বাঁধানো ঘাটে স্নান করা, গরুর গা ধোয়ানো, গ্রামের বাচ্চাদের প্রথম সাঁতার শেখা সবই হয়। কিন্তু গ্রাম থেকে দূরে ও জঙ্গলের মধ্যে এই পুকুর, তাই গ্রামের কোনো মানুষই একা একা খুব একটা এই পুকুরে আসে না। যখন কেউ জামা কাপড় ধুতে বা গরুকে গা ধোয়াতে আসে, তাদের ছেলে মেয়েদেরও নিয়ে আসে সাঁতার শেখানোর জন্য। বাবা, ও বাবা, দেখো না, কে যেন আমার পাটা ধরে টানলো। ও তোর ভাই হবে। জলে ডুব দিয়ে এমন বাঁদরামি করছে। এই বাঁদর ছেলে, এই বাঁদরামি বন্ধ কর। এই দিকে আয়, গরুর গাটা ধুইয়ে দে। না গো বাবা, ভাই তো আমার সামনেই ছিল, ও তো তখন ডুব দেয়নি। ও, তাহলে এই পুকুরের মৎস্যকন্যার তোকে ভালো লেগেছে, তাই তোর পা ধরে ডাকছে। আরে কোনো মাছ হবে হয়তো, তোর পায়ে ঠেকেছে। গনা তার মেয়ের সাথে ঠাট্টা তামাশা করতে করতে হঠাৎই তার মেয়ে জলে ডুব দিল। প্রথমটা গনার স্বাভাবিক মনে হলেও 9, 10, 11, এবার 12 নম্বর নিঃশ্বাস পড়তেই গনার মাথাটা কেমন যেন বাঁই করে ঘুরে গেল। সঙ্গে সঙ্গে গনাও ডুব দিল তালডোবা পুকুরে। জলের নিচে মেয়েকে খুঁজে না পেয়ে মনটা তার হু হু করে কেঁদে ওঠে। চারিদিকটা দেখার চেষ্টা করে, কিন্তু মেয়েকে খুঁজে পাওয়ার আশ যেন তার জলের তলায় তলিয়ে গেছে। আজ পর্যন্ত এই পুকুরের দিনের আলোয় কোনো দিনই এমন অঘটন ঘটেনি। গনা একবার করে নিঃশ্বাস নিতে উপরে ওঠে, আবার ডুব গেলে তার মেয়েকে খুঁজতে থাকে জলের তলায়। মা, উঠে আয়। বাবার সাথে এমন লুকোচুরি খেলিস না। কেন বাবার সাথে এমন লুকোচুরি খেলছিস? ততক্ষণে গনার ছেলে তার পাড়ার ঘেঁটু জেলেকে নিয়ে এসে হাজির। ঘেঁটু এক মুহূর্ত বিলম্ব না করে তার হাত ঘোরানো জালটিকে ছুঁড়ে দিল পুকুরের মাঝখানে। এইভাবেই নিশিবনের সন্ধ্যা নামার আগে পর্যন্ত চলতে থাকলো নিনিকে খোঁজার চেষ্টা। কিন্তু হতাশ হওয়া ছাড়া
আর যেন কিছুই জুটল না তাদের কপালে। গণাদা, সন্ধে ঘনিয়ে আসছে, এখানে আর থাকাটা আমাদের উচিত হবে না। আমরা বাড়ি ফিরে যাই, চলো। আমাদের নিনি আমাদের সাথে মনে হয় আর ফিরবে না। চারিদিকে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। তালডোবা পুকুর থেকে তারা সবাই গ্রামের পথের দিকে খানিক এগিয়েছে। হঠাৎই ঘেটু আবার পিছন ফিরে তাকালো। তার মনে যে সন্দেহটা এতক্ষণ জমাট বেঁধেছিল তার নিমিষেই তরল হয়ে গেল। হলুদ ভাটার মতো জ্বলন্ত চোখ, সাদা চুল, জীর্ণ শরীর, দুই হাতে নিনির দেহ নিয়ে ধীরে ধীরে জল থেকে সে উঠে আসছে শান বাঁধানো ঘাটের দিকে। তার মুখের কর্কশ আওয়াজ যেন গোটা জঙ্গলকে মাতিয়ে তুলছে। ঘেটু, তুই ওটা কি দেখছিস দাঁড়িয়ে? পুকুর ঘাটে ওটা কি? ওই বুড়ির হাতে কি আমাদেরই নিনি? গণাদা, শান্ত হও, আস্তে কথা বলো। মনে হয় ওই জল পিশাচিনি ওটা জটা বুড়ি। মনে হচ্ছে আমাদের নিনিকে জল থেকে তুলে নিয়ে এসেছে খাবে বলে। আমরা এখানে আছি, যদি টের পায় তাহলে আমাদেরও প্রাণে মেরে দেবে। নিনি, মা নিনি! সব জ্ঞান বুদ্ধি হারিয়ে হাউ মাউ করে কাঁদতে কাঁদতে তালডোবা পুকুরের দিকে ছুটে যায় গনা। একটি চলন্ত ট্রেনের রেল লাইনের উপর গরু দাঁড়িয়ে রয়েছে। এই কথা বলেই তিন ডাইনি দ্রুত উড়ে এসে সেই গরুটাকে উড়িয়ে নিয়ে পাশের মাঠে ছেড়ে দেয়। এক জঙ্গলে তিন ডাইনি ছিল। তাদের নাম ছিল ভূতনি, পেতনি, শাকচুন্নি। তারা গোটা গ্রাম জঙ্গল উড়ে উড়ে ঘুরে বেড়াতো, কিন্তু কখনোই কারো কোনো ক্ষতি করতো না। উল্টে তারা সকলের উপকার করত। একদিন তারা যখন একটি পুকুর পাড়ের গাছে বসেছিল। ভাই, তুই তো সাঁতার জানিস না, এই পুকুর পাড়ে চুপটি করে বসবি, আমি স্নান করে এক্ষুনি উঠে আসছি। হ্যাঁ ভাই, একদম চুপ করে বসবি, খবরদার জলে নামবি না। আমরা তাড়াতাড়ি স্নান সেরে জল থেকে উঠে পড়বো। এই কথা বলে মিলি ও তুলিকা পুকুরের জলে সাঁতার কাটতে থাকে। তাদের ভাই সমু পাড়ে বসে বসে দেখতে থাকে। আর তাদেরকে গাছের ডালে বসে থাকা সেই তিন ডাইনি দেখতে থাকে। এদিকে মিলি ও তুলিকা যখন সাঁতার কাটতে কাটতে প্রায় মাঝ পুকুরে, তখন সমু মনে মনে ভাবে, দিদিরা কি সুন্দর মজা করে সাঁতার কাটছে, আমিও পুকুরের জলে সাঁতার কাটবো। এই কথা বলেই ছোট্ট সমু জলে ঝপাং করে লাফ দেয়, আর সাথে সাথে সে ডুবে যেতে থাকে। বাঁচাও, তুলিকা, ভাই যে জলে ঝাঁপ দিয়েছে, এত দূর থেকে ওর কাছে তাড়াতাড়ি পৌঁছাবো কি করে? তখন পেতনি তাড়াতাড়ি উড়ে এসে জলে ঝাঁপ দিয়ে প্রায় জলের তলা থেকে সমুকে নিয়ে জল থেকে পাড়ে তুলে আনে। এমনই একদিন যখন তিন ডাইনি উড়ে উড়ে যাচ্ছিল, তখন তারা দেখে একটি চলন্ত ট্রেনের রেল লাইনের উপর গরু দাঁড়িয়ে রয়েছে। আরে ওই দিকে দেখো, রেল লাইনের ওপর চলন্ত ট্রেনের সামনে একটা গরু এসে গেছে, ওকে বাঁচাতে হবে। তাই তো, তাড়াতাড়ি চলো সবাই। এই কথা বলেই তিন ডাইনি দ্রুত উড়ে এসে সেই গরুটাকে উড়িয়ে নিয়ে পাশের মাঠে ছেড়ে দেয়। এইভাবে এদিক ওদিক উড়তে উড়তে ঘুরতে ঘুরতে তাদের দিন কাটতে থাকে। হঠাৎ একদিন প্রচণ্ড ঝড় ওঠে, আর সেই ঝড়ে গাছ থেকে একটা পাখির বাসা ভেঙে পড়ে যায়। আর তাই দেখে শাকচুন্নি বাসাটি তুলে আরেকটি গাছে বসিয়ে দেয়। এইভাবেই তাদের দিন কাটতে থাকে। আচ্ছা, অনেক দিন তো হলো আমরা এই গ্রামেই ঘুরে বেড়াচ্ছি, চল না ওই পাশের গ্রামটায় যাই। কিন্তু ওই পাশের গ্রাম সম্পর্কে আমরা তো কিছুই জানি না,
যদি আমাদের সেখানে গিয়ে কোনো বিপদ হয়? আরে আমাদের আবার কিসের বিপদ? আমরা তো নিজেরাই মরে ভূত হয়ে গেছি। আমাদের দেখেই বরং সবার ভয় পাওয়া উচিত। এটা তুই একদম ঠিক কথা বলেছিস শাকচুন্নি। চল আমরা বরং ঘুরে আসি। এরপর 3 ডাইনি মিলে রাতের বেলায় পাশের গ্রামে ঘুরতে চলে যায়। আর সেই গ্রামটা ঘুরতে ঘুরতে তারা একটা শ্মশানে এসে পৌঁছায়। আরে এটা তো একটা শ্মশান মনে হচ্ছে। চলো আমরা গিয়ে ওই গাছের ডালটায় বসি। তখন সেই শ্মশানে এক তান্ত্রিক আগুন জ্বালিয়ে প্রেত সাধনা করছিল। ওম হিরিম বিরিম নমা, ওম হিরিম বিরিম নমা। মনে হচ্ছে আমি যেন কোন সৎ আত্মার গন্ধ পাচ্ছি। তবে তো বেশ ভালোই হবে। এই আত্মাকে বন্দি বানিয়ে আমি আমার প্রেত সাধনা সম্পূর্ণ করব। আমার উদ্দেশ্য সফল হবে। এই কথা বলেই তান্ত্রিক আরো জোরে জোরে মন্ত্র পড়তে থাকে, যজ্ঞের আগুনে ঘৃতাহুতি দিতে থাকে। দেখো, আমার এখানে ঠিক ভালো লাগছে না, চলো আমরা এখান থেকে চলে যাই। হ্যাঁ ঠিক বলেছিস, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। তোদের সবেতেই খালি ভয়, বলছি কিচ্ছু হবে না। তোদের যদি ভয় করে তোরা চলে যা, আমি এখানে আরেকটু বসি। তারপর ভূতনি পেতনি সেখান থেকে উড়ে গেলেও শাকচুন্নি বসেই থাকে। আর কিছুক্ষণ বসে থাকার পর যখন শাকচুন্নি সেখান থেকে উড়ে চলে যেতে যায়, তখনই সেই তান্ত্রিক কোথায় যাবি শাকচুন্নি? আয় আয়, আমার এই বোতলে বন্দি হয়ে যা। এই কথা বলেই তান্ত্রিক বীর বীর করে মন্ত্র পড়তে থাকে। আর সেই মন্ত্রের শক্তিতে শাকচুন্নি বশীভূত হয়ে তান্ত্রিকের সামনে রাখা বোতলে বন্দি হয়ে যায়। আমার কি হলো? আমাকে ছেড়ে দে তান্ত্রিক, তুই আমাকে এভাবে কেন বন্দি করলি? আজ থেকে তুই আমার দাসী হয়ে থাকবি, আমার কথা মতো সমস্ত রকম কাজ করবি। ওদিকে তখন প্রায় ভোর হতে চলেছে, অথচ শাকচুন্নি তাদের কাছে ফিরে না আসায় 2 ডাইনি খুবই চিন্তিত হয়ে পড়ে। কি ব্যাপার বলতো? শাকচুন্নি এখনো এলো না কেন? ওখানে একলা বসে বসে ও কি করছে? সেটাই তো, শাকচুন্নি সেখানে কি করছে কে জানে। তাই তো বটে, ঠিক আছে আমি গিয়ে দেখে আসছি। এই কথা বলে পেতনি সেখান থেকে উড়ে যায় সেই শ্মশানের দিকে। আর সেখানে পৌঁছে শাকচুন্নিকে ওই অবস্থায় দেখে এ কি, শাকচুন্নিকে যে তান্ত্রিক বন্দি করে রেখেছে, আমায় শাকচুন্নিকে এক্ষুনি মুক্ত করতে হবে। এই কথা বলে সে তাড়াতাড়ি শাকচুন্নির বোতলের ঢাকনাটা খুলে দেয়। কিন্তু তাকে বোতলের ঢাকনা খুলতে তান্ত্রিক দেখে ফেলে। তোর এত বড় সাহস পেতনি, তুই আমার শিকারকে মুক্ত করে দিচ্ছিস? এই নে তবে। এই কথা বলেই তান্ত্রিক পেতনির গায়ে এমন এক মন্ত্রপুত জল ছুঁড়ে দেয়, তাতে পেতনি জ্বলে পুড়ে ছাই হয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এই দেখে শাকচুন্নি কাঁদতে কাঁদতে তাড়াতাড়ি করে সেখান থেকে উড়ে ভূতনির কাছে চলে যায়। তারপর তাকে সমস্ত ঘটনা খুলে বলে। এ কি হলো? আমরা আমাদের এক সঙ্গীকে হারালাম, আর এখানে থাকা নিরাপদ নয়। চলো আমরা এখান থেকে নিজেদের গ্রামে ফিরে যাই। কিন্তু নিজেদের গ্রামের দিকে ফেরার পথে দিনের আলো ফুটে যেতে তারা আর গ্রামে পৌঁছতে পারে না। তাদের একটা জঙ্গলে রাতের জন্য অপেক্ষা করতে হয়। এখন আমাদের এখানেই অপেক্ষা করতে হবে। আমরা নিজেদের পরিচিত গ্রামে দিনে দুপুরে সব সময় ঘুরে বেড়াতে পারি।
আমরা ততক্ষণ এই গভীর জঙ্গলটা একটু ঘুরে দেখি। এরপর দুই ডাইনি মিলে সেই গভীর অন্ধকার জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াতে থাকে। আর সেই সময় হঠাৎ তারা একটি মানুষের গলা শুনতে পায়। বড়ই কষ্ট, বড়ই কষ্ট। এই গভীর জঙ্গলে কে এমন করে কষ্ট পাচ্ছে, চলো গিয়ে দেখি। এরপর দুই ডাইনি সেই শব্দ অনুসরণ করে একটা গাছের কাছে এসে দেখে এক অতিশয় শীর্ণ বৃদ্ধ কষ্টে কাতরাচ্ছে। চলো আমরা গিয়ে ওই বৃদ্ধকে জিজ্ঞাসা করি ওর কি হয়েছে। কিন্তু আমরা তো এই বেশে ওর সামনে যেতে পারবো না, আমাদের মানুষের রূপ ধারণ করতে হবে। তারপর দুই ডাইনি মানুষের রূপ ধারণ করে সেই বৃদ্ধের কাছে যায়। আপনার কি হয়েছে? আপনার কি কিছু লাগবে? বলুন, আপনাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি? জল, আমাকে একটু জল খাও। আমি যে বড়ই তৃষ্ণার্ত। জল? কিন্তু এখানে জল কোথায় পাবো? আশেপাশে তো কোনো পুকুর বা নদী দেখতে পেলাম না। শোনো বন্ধু, তুমি এখানেই থাকো, ওনাকে বাতাস করো, আমি দেখছি কোথায় জল পাওয়া যায়। এই কথা বলে শাকচুন্নি সেখান থেকে চলে যায়। আর ভূতনি বৃদ্ধকে হাওয়া করতে থাকে, তার যত্ন নিতে থাকে। অপরদিকে শাকচুন্নি অনেক দূরে গিয়ে একটি পুকুর থেকে মাটির কলসি ভরে জল নিয়ে আসে। তারপর সেই বৃদ্ধকে জল খাওয়ায়। আর বৃদ্ধের তৃষ্ণা মিটে যেতেই সেই বৃদ্ধ নিজের রূপ পরিবর্তন করে। আমি যমরাজ, আজ তোমাদের সেবায় অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। এছাড়াও এতকাল ধরে সুকর্মের জন্য তোমাদের সমস্ত পাপ ক্ষয় হয়েছে। তাই আজ তোমরা আমার সাথে স্বর্গে ফিরে যাবে। সেখানে পেতনিও তোমাদের জন্য অপেক্ষা করছে। এই কথা বলে দুই ডাইনিকে সঙ্গে নিয়ে যমরাজ স্বর্গে ফিরে যান। আর স্বর্গে পৌঁছেই তারা তাদের সঙ্গী পেতনিকে দেখতে পায়। তারপর যমরাজ তিন পেতনিকে আশীর্বাদ করেন। আর সাথে সাথেই তিন ডাইনি তাদের নিজেদের আসল পরীর রূপ ফিরে পায়। ঠিক তখনই গাছ থেকে উল্টোভাবে ঝুলে কি যেন একটা সরসর করে তার মুখের সামনে নেমে এসে বলে, বলি খেজুরের গুড়ের হাঁড়ি কত কদিন নিল। বিনয় বকুল গ্রামের নতুন জামাই। সে বিয়ের পর এই প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছে। আর বেরোনোর আগে সে তার মাকে যখন প্রণাম করে তখন, শোন বাবা, এই প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছিস, আমি বৌমার জন্য আর ওদের বাড়ির সবার জন্য কিছু পিঠে বানিয়েছি, তুই সাথে করে নিয়ে যাস। পথে যদি টাটকা খেজুরের গুড় পাস, এক হাঁড়ি কিনে নিস, বুঝলি? এখন তো বৌমার সম্মান আমাদের ওপরেই নির্ভর করছে। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখে শুনে গুছিয়ে সব নিয়ে যাব। এরপর বিনয় বাসে ওঠার আগে খুব বড় এক নামি মুদিখানার দোকান থেকে এক হাঁড়ি টাটকা খেজুরের গুড় কেনে। কই গো, এক হাঁড়ি টাটকা খেজুরের গুড় দাও তো। তারপর বিনয় এক হাঁড়ি খেজুরের গুড় কিনে বাসে চেপে বসে। এরপর তার শ্বশুর বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে যায়। তার উপর বাস থেকে নামতেই শুরু হয়ে যায় প্রচণ্ড ঝড় বৃষ্টি। বাবা রে বাবা, এ কি ঝড় বৃষ্টি শুরু হলো রে বাবা! আকাশ যেন একেবারে ভেঙে পড়ছে। এদিকে তো কেউ কোথাও নেই গো, একটা কোনো বাড়ি পর্যন্ত দেখা যাচ্ছে না। একটু মাথা গুঁজে দাঁড়াবো। বাপরে বাপ, কি বাজ পড়ছে! ঠিক তখনই কেউ যেন পিছন থেকে বলে উঠল, বলি খেজুর গুড়ের হাঁড়ি কত কদিন নিল।
সেই খনা খনা গলা শুনে বিনয় চমকে গিয়ে পিছন ফিরে দেখে বলে, আপনি কে? কি কি আমার কাছে কি চাইছেন? বাবা, কি ভয়ঙ্কর দেখতে গো! আমার দেখেই পুতুল করছে। আমারই চিনলেন না? আপনি নতুন বুঝি? একে আমি পিঠেব। ভূতের নাম শুনে বিনয় তো ভয় দৌড়তে শুরু করে, কিন্তু ভূতটাও মনটা বলি, গোর কত করে কিলো নিল বলি যান। কিন্তু বিনয় কোনো দিকে না তাকিয়ে শুধু ছুটতে থাকে। তারপর খুব ক্লান্ত হয়ে গিয়ে একটা গাছের তলায় চোখ বুজে বসে পড়ে আর জোরে জোরে হাঁপাতে থাকে। ওরে বাবারে, এ কোথায় এলাম রে! আমি আর দম নিতে পারছি না, আমার বুক ফেটে যাচ্ছে। ঠিক তখনই গাছ থেকে উল্টোভাবে ঝুলে কি যেন একটা সরসর করে তার মুখের সামনে নেমে এসে বলে, বলি, খেজুরের গুড়ের হাঁড়ি কত করে নিল? ওরে বাবা, বাঁচাও, বাঁচাও! বিনয় আবার ছুটতে থাকে। এদিকে প্রচন্ড হারে বৃষ্টি ও বাজও পড়তে থাকে। অবশেষে সে একটা কুঁড়ে বাড়ি দেখতে পায় আর সেখানে পৌঁছে দরজায় জোরে জোরে ধাক্কা দিতে থাকে। কে আছেন? আমাকে বাঁচান, দয়া করে দরজাটা খুলুন না। সাথে সাথে এক গলা ঘোমটা মাথায় একটি বউ দরজা খুলে দিয়ে পাশে সরে দাঁড়ায় আর বিনয় হুড়মুড় করে ঘরে ঢুকেই বলতে থাকে, আমাকে দেখে আপনি খারাপ ভাববেন না, আমি নিহাতি খুব বিপদে পড়ে আপনার বাড়িতে আশ্রয় নিতে এসেছি। একটা ভূত আমাকে না রীতিমতো তাড়া করেছে। ও মা, তাই নাকি? দেখুন তো তাকে। এইরকম দেখতে কি না? বিনয় চমকে গিয়ে মাথা ঘুরে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় আর হাতের খেজুরের গুড়ের হাঁড়ি ও ব্যাগের সমস্ত পিঠে মেঝেতে ছড়িয়ে পড়ে। তখন থেকে বলছি, খেজুরের গুড়ের হাঁড়ি কত করি নিল, কত করি নিল। তা বলেই না। আরে বাবা, প্রথমে কি যাওয়া যায়? আগে কিছু এদিক ওদিক কথা তো বলতে হবে নাকি? আহা, কতদিন যে খাইনি। এই বলে ভূত একটা পিঠে তুলে তাতে খেজুর গুড় লাগিয়ে নিয়ে গন্ধ শুকতে থাকে আর বিনয় সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। এর কিছুক্ষণ পর ভূত নিজে থেকেই জল এনে বিনয়ের মুখে চোখে ঢেলে দেয়। তারপর আমি কোথায়? আমার কোলে। আমাকে ছেড়ে দাও, পিঠে ভূত ভাই। ওইসব পিঠে আর গুড় তুমি নিয়ে খাওগে যাও। দোষ বোকা, ওভাবে কি আমি খেতে পারি? আমার পিণ্ডদানের সময় নিবেদন করতে হবে, তারপরে। মানে? তবে বলি শোনো, এই গ্রামে মস্ত এক জমিদার ছিল। তার গায়ে ছিল খুব শক্তি। সে সকাল বিকেল মুগুর ভাজত আর এত এত খাবার খেত। আর আমি সেই জমিদার বাড়িতে সবে নিযুক্ত হওয়া সামান্য এক চাকর। আমার নাম ছিল নকুর। তাই একদিন হলো কি, বাবুর জন্য অনেক পিঠে বানানো হয়েছে। সে গুড় পিঠে, পাটি সাপটা, পুলি পিঠে, দুধ পিঠে, বাবারে বাবা কত পিঠে। আমি তো পিঠে খেতে খুব ভালোবাসতাম। তাই নব সামলাতে না পেরি গোটা কতক পিঠে তুলি, সুপি সুপি খেতে লাগলুম। তারপর চোখে পড়লো খেজুরের গুড়ের হাঁড়িটা। আর যেই গুড়ে পিঠে ডুবিয়ে খেতে যাবো, অমনি গিন্নিমা। ও মা গো, এ কোন স্বর্গরে এনেছো গো? তুমি শিগগির একবার এদিকে এসে দেখি যাও, এই সোর সব পিঠে খাইয়া নিল গো।
উজে বাবা, বাবু তক্ষুনি তেড়ে এসে আমায় স্যাং দোলা করে তুলে নিয়ে গিয়ে সোজা পুকুরে ছুঁড়ে ফেলে দিলেন, আর পেছন ফিরে তাকালেন না। এদিকে আমিও সাঁতার জানতুম না, হাঁপিয়ে হাঁপিয়ে জলে ডুবে মারা গেল। আর সেই থেকে পিঠে ভূত হয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছি। শ্রাদ্ধ হয়নি তো, তাই আত্মার শান্তিও হয়নি। ও, এই ব্যাপার। তুমি কিছু চিন্তা করো না গো, আমি গ্রামের সকলকে বলে তোমার শ্রাদ্ধের ব্যবস্থা করব। আর সাথে খেজুরের গুড় আর পিঠে নিবেদন করব। কিন্তু তুমি না এভাবে আর ভয় দেখিও না। এরপর বিনয় শ্বশুর বাড়ি গিয়ে সবাইকে সব কথা খুলে বলে, আর সব কিছু শুনে গ্রামের সবাই মিলে নকুরের শ্রাদ্ধের ব্যবস্থা করে, আর সাথে রকমারি পিঠে ও খেজুর গুড়েরও। তখন গ্রামবাসীরা দেখে যে এক একটা করে পিঠে থালা থেকে হাওয়ায় উড়ছে আর অদৃশ্য হয়ে যাচ্ছে। আসলে সেগুলো পিঠে ভূত নকুর নিজে এসে খাচ্ছিল। আর সেই পিঠে খেজুরের গুড় মন ভরে খাওয়ার পর তার আত্মার মুক্তি ঘটে। তুমি কি জানো আমাদের গল্পের মধ্যে তুমিও থাকতে পারো? কি করে? প্রথমে আমাদের পিকস্টোন চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তারপর তোমার নাম কমেন্টে লিখে দাও। লাকি ড্রয়ের মাধ্যমে তোমাদের নাম বেছে নেওয়া হবে। কার কার নাম দিয়ে আমাদের নতুন কার্টুন গল্প তৈরি হয়েছে সেটা দেখার জন্য স্ক্রিনের ওপর এই ভিডিও কার্ডে ক্লিক করো।